আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাই জুরিসপ্রুডেন্সের দ্বিতীয় লেকচারে। যারা প্রথম লেকচারটি দেখেননি হয়তোবা ভালো হবে যদি আপনারা প্রথম লেকচারটি শুনে তারপর দ্বিতীয় লেকচারটিতে আসেন। আজকে ইন্ট্রোডাকশানে বেশি সময় নষ্ট করব না। প্রথমেই শুধু বলে রাখতে চাই যে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে আপনারা দেখবেন যে আমি কিছু ফার্দার রিডিংস দিয়ে রাখবো। সো আপনি যদি আমার আলোচনার শেষে ওই বিষয় নিয়ে আরও ডিটেল জানতে চান তাহলে আপনি ওই ডেসক্রিপশান থেকে রিডিং লিস্ট পাবেন এবং ওই রিডিং লিস্ট পড়লেই আপনি এই সম্পর্কে আরও ডিটেলড নলেজ পাবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার আলোচনার শেষে তাহলে অবশ্যই এই প্রশ্নটি কমেন্ট বক্সে লিখলে আমি পরের ভিডিওতে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব ন্যাচারাল ল এবং পজিটিভিজমের যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্ব নিয়ে। ন্যাচারাল ল চিন্তাটা হচ্ছে যে ল এবং মোরালিটি এ দুটো সবসময় কানেক্টেড। এখন এই জুরিসপ্রুডেন্সের যে জেনারেল অবজারভেশনগুলো আছে এই অবজারভেশনগুলো কোথা থেকে আসছে সেটা নিয়েও আমাদের প্রথমে আলোচনা করা দরকার। তো আপনারা যখন ল নিয়ে আর্গিউ করেন, ল নিয়ে আলোচনা করেন, তখন আপনারা সেকশন রেফার করেন, আর্টিকেল রেফার করেন, কেস প্রেসিডেন্ট রেফার করেন, রুলস রেফার করেন। তো জুরিসপ্রুডেন্সে তো অবশ্যই সেটা আর সবসময় করা যাচ্ছে না। তো এই যে জেনারেল থিওরিগুলো দেওয়া হচ্ছে, ল নিয়ে যে থিওরাইজ করা হচ্ছে, এই থিওরাইজটা কীভাবে করা হচ্ছে সেটা করার কিছু টেকনিক আছে। সবচেয়ে কমন টেকনিক যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার অবজারভেন্স থেকে একটা কনক্লুশনে পৌঁছাবেন। সো আপনি কিছু একটা দেখছেন, সেখান থেকে আপনি আইনের বিষয়ে একটা জেনারেল কনক্লুশন বের করবেন। এটা ইমানুয়েল ক্যান্ট হচ্ছে তার লেখার মধ্যে এই জিনিসটাকে বলছে প্রোগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্ট। প্রোগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্ট যদি খুব সহজ করে বলি তাহলে এটা যেভাবে কাজ করে যে প্রথমে আপনি আপনার কগনিটিভ অ্যাবিলিটি দিয়ে একটা জিনিসকে দেখবেন। তো মনে করেন ফর ইনস্ট্যান্স আপনি দেখছেন যে আপনার আশেপাশে যারাই আছে তারা এক সময় মৃত্যুবরণ করছে, যত মানুষকেই আপনি চিনেন ইভেনচুয়ালি আপনি দেখছেন যে তারা মারা যায়। তো এটা হচ্ছে আপনার কগনিটিভ অ্যাবিলিটি দিয়ে আপনি দেখছেন। সো আপনি চোখ দিয়ে দেখছেন অথবা কান দিয়ে শুনছেন অথবা পড়ে বুঝছেন। সো আপনি প্রথমে এই ইন্দ্রিয় দিয়ে একটা জিনিসকে অবজার্ভ করলেন। তারপর হচ্ছে আপনি চিন্তা করবেন যে এই যে অবজারভেশনটা আপনি নিলেন, এই অবজারভেশনটা সত্যি হওয়ার জন্য আর কি কি প্রিন্সিপাল থাকতে হবে, আর কি কি যুক্তি থাকতে পারে। ঠিক আছে? সো আপনি দেখলেন যে যখনই কোনো মানুষকে আপনি দেখছেন আপনি বুঝছেন যে ইভেনচুয়ালি তারা মারা যাবে। তার মানে হচ্ছে এটাই একটা কন্ডিশন অফ হিউম্যানিটি যে মানুষ মারা যায়। তাহলে আপনার জেনারেল অবজারভেশন হচ্ছে যে হিউম্যান বিংস আর মর্টাল। ঠিক আছে? আপনি কগনিশন থেকে কনক্লুশনে পৌঁছালেন। এটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্ট। অফকোর্স এটার উল্টাও একটা আছে, রিগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্ট। সেখানে আপনি একটা জেনারেল এমন কথাকে প্রথমে ধরে নেবেন যেটা আপনি জানেন যেটা সত্য, তারপর ওটা সত্য হওয়ার জন্য আর কোন কোন জিনিস সত্য হতে হবে সেভাবে আপনি চিন্তা করবেন। উল্টা দিক থেকে যখন চিন্তা করবেন সেটা হচ্ছে রিগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্ট। সো আমরা দেখব যে জুরিসপ্রুডেন্সে কিছু ক্ষেত্রে এই রিগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্টটা ব্যবহার করা হয়, কিন্তু মোস্ট জেনারেলি আমরা দেখব যে এই প্রোগ্রেসিভ ট্রান্সিডেন্টাল আর্গুমেন্টস ব্যবহার করা হয়। ঠিক আছে? সো থিওরাইজ কীভাবে করছে তারা আইনকে দেখছে, আইনের ব্যবহার দেখছে এবং সেটা নিয়ে একটা জেনারেল আর্গুমেন্ট তারা দিচ্ছে। ঠিক আছে? এটা বিশেষ করে এনলাইটেনমেন্টের পরের যে পিরিয়ডটা আছে সেই সময়ে এই ধরনের আর্গুমেন্ট বেশি কমনলি দেখা যায়। কিন্তু যে শুধুমাত্র এ ধরনের অর্গানাইজড যুক্তি যে দেওয়া হচ্ছে এমন না। আমরা যেগুলো আরও পুরাতন লেখা পড়ব, বিশেষ করে ইমানুয়েল কান্টের আসার আগের যে লেখাগুলা সেগুলোর মধ্যে আমরা দেখব যে কিছু ক্ষেত্রে এভাবে বিস্তারিত ভেঙে আর্গিউ না করে সিম্পলি তার কাছে যেটা লজিক্যাল মনে হচ্ছে সেটা দিয়ে লজিকের ভিত্তিতে
তার কাছে যেটা রিজনেবল মনে হচ্ছে সেই রিজনেবলনেসের ভিত্তিতে তারা আর্গিউ করছে। অনেক ক্ষেত্রে জাস্টিফিকেশান ছাড়া, যুক্তি ছাড়াই আর্গিউ করছে, কিন্তু ওই জেনারেল অবজারভেশন যদি মানুষের কাছে ভালো লাগে, কনভিন্সিং লাগে, তাহলে তারা সেটাকে গ্রহণ করে নিচ্ছে এবং সেখান থেকে তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে জেনারেল মেথড, যেভাবে আমরা জুরিসপ্রুডেন্স পড়ি। সো আমরা দেখব এই জেনারেল মেথড ব্যবহার করে ল নিয়ে প্রথমে যে আর্গুমেন্টগুলো ছিল, প্রথম দিকে বলতে একদম বিফোর ক্রাইস্ট সময় থেকে আমরা যে কমন আর্গুমেন্টগুলো দেখি, একদম এই আর্গুমেন্টগুলো আপনার ওরিয়েন্টাল এরিয়াতেও দেখা যাচ্ছে, আবার আপনার ওয়েস্টার্ন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ সব জায়গায় কমন আর্গুমেন্ট একটা দেখা যায়। যে আগে ধারণা ছিল যে ল এর সাথে মোরালিটির একটা সম্পর্ক আছে, ল একটা মোরাল জিনিস হিসেবে ধরে নেওয়া হচ্ছে, লকে ভালো জিনিস হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আমরা এই আলোচনা আরও আগে বাড়ানোর আগে হয়তোবা আপনার এখানে পজ করে চিন্তা করতে পারেন যে আপনার কাছে কি লকে একটা ভালো জিনিস মনে হয় নাকি, আইনের এক্সিস্টেন্স কি একটা ভালো জিনিস নাকি, অথবা আইনের এক্সিস্টেন্স একটা খারাপ জিনিস নাকি, মানে আইনের কোনো ভালো বা খারাপ আছে নাকি, আইন না থাকলে ভালো হতো নাকি আইন থাকছে সেটা ভালো। সো প্রথম দিকে যে চিন্তাগুলো ছিল যে কোনটা ভালো এবং কোনটা খারাপ, এটা আমরা ন্যাচারালি বুঝি, প্রাকৃতিকভাবে বুঝি, তো এটা আমাদেরকে শিখায় দেওয়া লাগে না। ঠিক আছে, যেরকম ডান হাত দিয়ে আমরা ভাত খাই, আমরা যে বাম হাত দিয়ে ভাত খাই না, এটা একটা মানুষের শিখায় দেওয়া জিনিস। ঠিক আছে, আমরা ছোটোবেলায় শিখেছি যে ডান হাত দিয়ে খেতে হবে, এই জন্য আমরা এখন ডান হাত দিয়ে খাই। এটা একটা সামাজিক নিয়ম বলতে পারেন বাংলাদেশের, যেটা আপনি হয়তো বা অন্য দেশে দেখবেন না। ঠিক আছে, আপনি হাত দিয়ে আপনার ইউরোপিয়ান বন্ধুকে খেতে বললে দেখবেন সে বাম হাতে ব্যবহার করতে পারে। ঠিক আছে, সেটা একটা ন্যাচারালি আমাদের পাওয়া নলেজ না। তো ন্যাচারাল ল থিওরিস্টরা, যে কারণে তাদেরকে ন্যাচারাল ল থিওরিস্ট বলা হয়, তারা মনে করে যে ভালো এবং খারাপের জ্ঞান মানুষের শিখায় দেওয়া লাগে না, মানুষ ন্যাচারালি বুঝে। এখন এই ক্ষেত্রে নেচার বলতে, প্রকৃতি বলতে এক একজন এক এক জিনিস বোঝাচ্ছে। সো আমরা প্রাকৃতিকভাবে কিভাবে ভালো খারাপের বিচার করতে শিখলাম। সো কেউ মনে করে যে আমরা এটা হিউম্যান নেচার থেকে শিখছি, মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি বলে এই জিনিস আমরা জানি। অনেকে মনে করে এটা আমরা রিলিজিয়ান থেকে শিখছি, ডিভিনিটি থেকে শিখছি। আবার অনেকে মনে করে যে আমাদের যে যুক্তি দেওয়ার যে এবিলিটি আছে সেখান থেকে, রিজন থেকে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, আবার অনেকে মনে করে যেটা আমরা অবজেক্টিভ ট্রুথ, মানে কিছু জিনিস হচ্ছে অবজেক্টিভলি সত্য। অবজেক্টিভ বলতে হচ্ছে যেটার জন্য আমাদের কোনো ইমোশনাল জাজমেন্ট করতে হয় না। ঠিক আছে, সো আমি যদি বলি শাহরুখ খান অনেক সুদর্শন, এটা একটা সাবজেক্টিভ কমেন্ট, কারণ সুদর্শন বলতে কি বোঝায়, এটা আমার পার্সোনাল ইমোশনসের সাথে কানেক্টেড। তো আমি যদি বলি যে শাহরুখ খানের হাইট 5 ফিট 8, সো এটা একটা অবজেক্টিভ অবজারভেশন। এক একজনের এক একজনকে সুন্দর লাগতে পারে, কিন্তু 5 ফিট 8 বলতে সবাই একই জিনিস বোঝাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন সাবজেক্টিভিটি অ্যান্ড অবজেক্টিভিটি। ওকে, সো অনেকে মনে করে যে দেয়ার আর সাম থিংস সাচ অ্যাজ অবজেক্টিভ ট্রুথস ইন দিস ইউনিভার্স, কিছু জিনিস অবজেক্টিভলি সত্য। সেই অবজেক্টিভ সত্য থেকে অনেকে মনে করে যে প্রকৃতি থেকে আমরা এই অবজেক্টিভ সত্য জানবো এবং এই অবজেক্টিভ সত্য থেকে আমরা বুঝবো যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। কারণ আপনি যখন এটা গ্রহণ করে ফেলছেন, এই নলেজটা যখন আপনি মেনে নিচ্ছেন যে আমরা প্রাকৃতিকভাবে মানুষ বুঝে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা খারাপ, তখন আপনি এটাও গ্রহণ করতে পারেন যে ভালো ল এবং খারাপ ল বলতে দুটো আলাদা জিনিস আছে। এবং ন্যাচারাল ল থিওরিস্টরা আমরা দেখব যে তারা বলতে চায় যে ল মানেই সেটা একটা নৈতিক ল হতে হবে, ভালো ল হতে হবে। ঠিক আছে, ভালো বলতে এফেক্টিভ লয়ের কথা তারা বলছে না, এফেক্টিভিটি বা এফিসিয়েন্সি এটাও একটা ভালো খারাপের স্ট্যান্ডার্ড হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তারা শুধু নৈতিকতার কথা বলছে যে নৈতিকভাবে কোনটা ভালো, নৈতিকভাবে কোনটা খারাপ। ওকে, সো প্রথমত আমরা দেখব যে প্রথম যখন এই চিন্তাটা
সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে প্রথমে তখনও ক্রিশ্চিয়ানিটি আসেনি, সো মানুষজন প্রকৃতির থেকেই তাদের গডের কনসেপশনটা তখন ডেভেলপ করছে। সো ওই সময়ের আর্গুমেন্ট যেটা ছিল যে প্রাকৃতিকভাবে আমরা ভালো খারাপ বুঝি, এবং হচ্ছে আইন হওয়ার জন্য প্রাকৃতিকভাবে নৈতিক হতে হবে। এটা আমাদের হিউম্যান নেচার, যে আমরা বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা তারা একসেপ্ট করে নিয়েছিল। যখন ক্রিশ্চিয়ানিটি আসলো এবং ক্রিশ্চিয়ানিটি যখন মেইন স্ট্রিম ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা শুরু করলো, অ্যাটলিস্ট ওয়েস্টার্ন ইউরোপে, তখন তারা বলল যে গডের যেই লগুলো আছে সেগুলো ন্যাচারালি ভালো ল, গড আমাদেরকে বলে দিচ্ছে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। সো যেই আইন গডের লয়ের সাথে কন্ট্রাডিক্ট করবে সেই আইন কখনোই বৈধ আইন হতে পারে না, ঠিক আছে। এবং এই ধরনের আর্গুমেন্ট আমরা ইসলামের মধ্যেও পাই। ইসলামের মধ্যে এই ধরনের আর্গুমেন্ট আছে যে আপনার আল্লাহ আমাদেরকে আইন দিয়ে দিয়েছে এবং সেই আইনই ভালো আইন, ঠিক আছে। সো রিলিজিয়ান থেকেও আমরা, তারা বলতে চায় যে প্রাকৃতিকভাবে, যেহেতু তারা মনে করছে যে রিলিজিয়ানে যেহেতু তারা বিশ্বাস করছে, মনে করছে যে গডই আমাদেরকে বলে দিচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার রিলিজিয়াস ন্যাচারাল ল। তবে রিলিজিয়াস ন্যাচারাল লই যে আপনার একমাত্র আমাদের এই ভালো এবং মন্দর জাজমেন্টের সোর্স, সেটা না। আপনার একটা সেকুলার ন্যাচারাল ল থিওরিও আছে। সো যারা সেকুলার তারা মনে করছে যে আমাদের যে রিজন করার এবিলিটি আছে, সেই রিজন করার এবিলিটি থেকে আমরা বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা খারাপ। প্রাকৃতিকভাবেই আমরা রিজন করতে পারি এবং এই রিজন করে নিজের যুক্তি ব্যবহার করে আমরা বুঝবো যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, কোনটা ভালো এবং কোনটা খারাপ। সো এখানেও ইমানুয়েল কান্টের একটা বড় ভূমিকা আছে। সে এটাকে বলছে যে আপনার মোরাল জাজমেন্ট হচ্ছে একটা কনস্ট্রাকশন করার জিনিস, ঠিক আছে। আমরা কনস্ট্রাক্ট করে নিব আমাদের মোরাল জাজমেন্ট। আমরা প্রকৃতির সম্পর্কে চিন্তা করব, চিন্তা করে সেখান থেকে আমরা একটা সত্য বের করে নিয়ে আসবো, ঠিক কোনটা ভুল সেটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। অবজেক্টিভ ট্রুথের আর্গুমেন্টটাও কাছাকাছি। অবজেক্টিভ ট্রুথের আর্গুমেন্টটা হচ্ছে যেরকম নিউটন আপনার গাছের থেকে আপেল পড়তে দেখে সেখান থেকে গ্র্যাভিটির থিওরিটা বের করেছে, ঠিক সেভাবেই মানুষ হচ্ছে দুনিয়াকে অবজার্ভ করে কোনটা ঠিক এবং কোনটা ভুল সেই সত্যটাও বের করতে পারবে। সত্যটা ওখানে আছে, প্রকৃতিতে আছে, আমাদের খালি চিন্তা করে বের করতে হবে। এটা হচ্ছে আর্গুমেন্ট। সো হয়তো একটা শিশু এখনও সেটা বুঝে উঠতে পারে নাই, কারণ তার অবজারভেশনের কগনিটিভ অ্যাবিলিটিস এখনও কম। কিন্তু আমাদের যখন আমরা বড় হই, যখন আমরা প্রকৃতি নিয়ে চিন্তা করি, তারা মনে করছে যে প্রাকৃতিক চিন্তার মাধ্যমে আমরা এই ইউনিভার্সাল ট্রুথগুলা আনকভার করতে পারি, ঠিক আছে। এই চারটা হচ্ছে মেইন সোর্সেস অফ ন্যাচারাল ল, ঠিক আছে। কেউ অ্যাগেন যদি একটু ছোট করে রিক্যাপ করি, কেউ মনে করছে প্রকৃতি থেকে আমরা ভালো এবং খারাপের সেন্সটা পাচ্ছি, কেউ মনে করছে রিলিজিয়ান থেকে পাচ্ছি, কেউ মনে করছে আমাদের রিজন থেকে নিজেরা আমরা বুঝে নিচ্ছি, এবং কেউ মনে করছে অবজেক্টিভ ট্রুথ থেকে আমরা এটা পাচ্ছি। এনলাইটেনমেন্ট যখন আসলো ইউরোপে, তো সেই সময় দেখা গেল যে তারা লিবার্টির উপরে অনেক এমফেসিস দেওয়া শুরু করলো, লিবার্টির উপরে অনেক গুরুত্ব দেওয়া শুরু করলো। তারা মনে করলো, ওই সময় এনলাইটেনমেন্ট থিঙ্কার যারা আছে, যে লিবার্টি হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা হচ্ছে একটা সমাজের মেইন অবজেক্টিভ। যখনই আপনি কোনো একটা বিষয়ের একটা অবজেক্টিভ দিয়ে দিবেন, সেই অবজেক্টিভটা যখন সে আর ফুলফিল করতে পারবে না, তখন আর সে ওই জিনিসটা থাকতে পারবে না, ঠিক আছে। যেরকম মনে করেন আমি দাবি করলাম যে এটা একটা কলম, এখন আপনি আমাকে বললেন যে এটা দিয়ে কি লেখা যায়, আমি বললাম যে না, এটা দিয়ে আর লেখা যায় না। তো আপনি বললেন যে লিখতে পারে না, যেই জিনিসটা লিখতে পারে না সেটাকে আর কলম বলা যায় না। সো যখন আপনি আপনার পারপাসটা ফুলফিল করতে পারছেন না, তখন আর আপনি সেই বস্তু হিসাবে
নিজেকে দাবি করতে পারছেন না। ঠিক আছে, একজন ছাত্র সে যদি কখনোই পড়াশোনা না করে তাহলে কি আদৌ আপনি তাকে ছাত্র বলতে পারবেন নাকি? কারণ ছাত্রের অবজেক্টিভ হচ্ছে পড়াশোনা করা। তো এনলাইটেনমেন্টের সময় চিন্তা করা হচ্ছে যে লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা এনশিওর করবে, এটাই হচ্ছে আপনার সমাজের এবং রাষ্ট্রের কাজ। তো রাষ্ট্র যদি এই জিনিস না করতে পারে, রাষ্ট্র যদি অপ্রেসিভ ল তৈরি করে, তাহলে রাষ্ট্র আসলে তার অবজেক্টিভ ফুলফিল করতে ব্যর্থ হয়েছে। এবং তার মানে রাষ্ট্র যেই জিনিসটা তৈরি করেছে এটা একটা সিস্টেম অফ অপারেশন, এটা একটা লিগাল সিস্টেম না। ঠিক আছে, তো ন্যাচারাল ল থিওরির আর্গুমেন্ট হলো যে আপনার রাষ্ট্রের থেকে পাওনা ব্যক্তি স্বাধীনতা, এবং আপনার এই ব্যক্তি স্বাধীনতা যখন তারা কেড়ে নিতে চায় তখন আপনার একটা মোরাল এবং একটা লিগাল রাইট আছে যে আপনি অপারেশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন। সো ইউ হ্যাভ আ ন্যাচারাল রাইট টু রেবেল এগেনস্ট অপারেশন। এটা হচ্ছে এনলাইটেনমেন্টের সময়ের চিন্তা। ঠিক আছে, ইমানুয়েল কান্টের আরেকটা গুরুত্বপূর্ণ চিন্তা আছে, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের চিন্তা। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের চিন্তাটা হচ্ছে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যে আপনি চিন্তা করবেন হাউ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। ঠিক আছে, এটার একদম মডার্ন ডিসক্রিপশনটা হচ্ছে যে ট্রিট আদার্স লাইক হাউ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। সো মনে করেন আমার কাছে 20টা চকলেট আছে এবং আমার ক্লাসের মধ্যে 25টা স্টুডেন্ট আছে। তখন আমি যদি 20টা চকলেট ক্লাসে ডিস্ট্রিবিউট করি, অ্যাটলিস্ট 5টা স্টুডেন্টকে আমার ডিপ্রাইভ করতে হবে। এখন আমার যদি সিদ্ধান্ত নিতে হয় যে কোন 5 জনকে আমি ডিপ্রাইভ করব, তখন আমার চিন্তা করতে হবে যে আমি যদি ছাত্র থাকতাম তাহলে আমি কীরকম ডিস্ট্রিবিউশন চাইতাম। আমাকে যদি চকলেট না দেওয়া হতো, কোন গ্রাউন্ডে চকলেট না দেওয়া হলে আমি সেটাকে ভালো মনে করতাম, জাস্ট মনে করতাম। ঠিক আছে, তো আমরা নিজেকে এটা একটা এমপ্যাথির মতন করে আপনি চিন্তা করে বুঝতে পারবেন যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। হেগেল, যিনি অনেক নামকরা একজন ইন্টেলেকচুয়াল ছিলেন, আপনারা জানেন। সো হেগেল একটা মডেলের কথা আর্গিউ করেছিল, যেখানে প্রথমে একটা আইডিয়া থাকবে, ঠিক আছে, একটা হাইপোথেসিস থাকবে। ওই হাইপোথেসিসের এগেনস্টে আপনি অন্য আইডিয়া আনবেন, ঠিক আছে, এন্টিথিসিস আনবেন, এবং তারপরেই আপনার যে থিসিস ছিল প্রথমে এবং ওইটার সাথে যে ওইটার এগেনস্টে যে এন্টিথিসিস এসেছে, এই দুইটা মিলে আপনার ফাইনাল নলেজটা বের হবে, যেটাকে সে সিনথেসিস বলছে। সো এভাবে আপনি একটা আইডিয়া আনবেন, সেটার এগেনস্টে আপনি আবার আর্গিউ করবেন, এটার মাধ্যমে আপনি একটা হয়তো বা কনক্লুসিভ নলেজ পাবেন যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। ঠিক আছে, তো এই যতগুলা আইডিয়া নিয়ে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা আইডিয়ার মধ্যেই আমরা দেখছি যে একটা প্রিসাপোজিশন আছে। তো ধরে নেওয়া হচ্ছে যে একটা সিদ্ধান্ত ঠিক, একটা সিদ্ধান্ত ভুল, একটা আইন ভালো, একটা আইন খারাপ, একটা আইন নৈতিক, একটা আইন অনৈতিক। ঠিক আছে, সো ন্যাচারালি গুড অ্যান্ড ব্যাডের কথা তারা চিন্তা করছে। আরও 3টা থিওরির কথা আমরা আলোচনা করি, তারপর আমরা ন্যাচারাল লয়ের আলোচনাটা শেষ করে দেখব যে তাদেরকে পজিটিভিস্টরা কীভাবে অ্যাট্যাক করছে। জন রলসের চিন্তাও এ সময় খুব আপনার 20th সেঞ্চুরিতে খুব প্রভাব বিস্তার করে। জন রলস হচ্ছে 2টা ইকুয়ালিটির প্রিন্সিপাল দেন, এবং সে মনে করছেন যে এই ইকুয়ালিটির প্রিন্সিপাল অনুযায়ী যদি আপনি ডিস্ট্রিবিউট করেন রাষ্ট্রের রিসোর্সেস, তাহলেই শুধুমাত্র সেটা একটা জাস্টিফাইড ডিস্ট্রিবিউশন হবে, জাস্ট ডিস্ট্রিবিউশন হবে। সো এখানে দেখেন জন রলস জাস্টের কথা বলছে, মানে জাস্টিসের কথা বলছে। সো যখনই আপনি আইনের সাথে জাস্টিসের কথা আনবেন, আপনি যখন ধরে নেবেন যে আইনের কাজই জাস্টিস করা, তখনই কিন্তু আপনি একটা ন্যাচারাল ল পজিশনে এসে পড়তেছেন, ডিপেন্ডিং অন হাউ ইউ ডিফাইন জাস্টিস। কিন্তু আপনি যদি মনে করেন যে ন্যায় বিচার বলতে একটা জিনিস আছে, যেই ন্যায় বিচারটা আপনাকে শুধুমাত্র লয়ের অ্যাপ্লিকেশন করতে বলে না, এর বাইরেও ন্যায় বিচারের কথা চিন্তা করতে বলে, তখনই আপনি একটা ন্যাচারাল ল পজিশনে চলে আসছেন। তখনই আপনি মনে করছেন যে আইনের কাজ শুধুমাত্র লিখিত আইনের প্রয়োগ না, এর বাইরেও অন্য জিনিস আছে। সো
লিখিত আইনের বাইরে যেয়ে যদি কখনো কোনো বিচারকের জাস্টিস করার দায়িত্ব থাকে, তাহলে সে এই জাস্টিসের কথা কোথা থেকে বুঝবে? এখন আপনি যদি বলেন সে এটা রিলিজিয়ান থেকে বুঝবে, অথবা নেচার থেকে বুঝবে, অথবা সে মানুষ জন্য তার মনুষ্যত্বে প্রশ্ন করলেই বের হয়ে যাবে যে কোনটা জাস্ট, তাহলেই আপনি একটা ন্যাচারাল ল পজিশনের মধ্যে চলে আসছেন। রাদবুর্গ নামের একজন জার্মান বিচারক, পরবর্তীতে তিনি একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল আর্টিকেলও লিখেছিলেন, সে একটা ইন্টারেস্টিং কেস আমাদের জন্য প্রেজেন্ট করেছে। সো রাদবুর্গ চিন্তা করছিলেন যে মানে তিনি চিন্তা করতেন যে ল এবং মোরালিটির সাথে কোনো নেসেসারি সম্পর্ক নেই, মানে তিনি একজন লিগাল পজিটিভিস্ট ছিলেন। তো রাদবুর্গ একটা ইন্টারেস্টিং কেস নিয়ে ডিল করতে গিয়ে তার পজিশনটা চেঞ্জ করে ফেললেন। সো কেসটা ছিল গ্রাজ ইনফর্মার কেস নাম, এটার হয়তো আপনারা অন্য জায়গায় এটা শুনে থাকতে পারেন। সো গ্রাজ ইনফর্মার কেসের ঘটনা হচ্ছে যে একজন নাৎসি জার্মানিতে থাকা একটা কাপলের মধ্যে ঝামেলা ছিল। তো ওয়াইফ হচ্ছে জামাইকে নিজের থেকে দূর করার জন্য নাৎসি জার্মানদের কাছে তাকে রিপোর্ট করে দেয় যে সে নাৎসিদের এগেনস্টে প্রপাগ্যান্ডা চালাচ্ছে। সো ওই সময় আপনি নাৎসিদের এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছেন জার্মানিতে বসে, তার মানে আপনার ফলাফল অবশ্যই মৃত্যুদণ্ড। এবং তারা আইন তৈরি করে এই জিনিস বলে রেখেছিল, ঠিক আছে, যেটা একটা অপ্রেসিভ সমাজের বৈশিষ্ট্য, যে সরকারের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনার শাস্তি হবে। এটা একটা অপ্রেসিভ সোসাইটিতে সবসময় থাকবে। বা এটাও আমি একটা জেনারেল কমেন্ট করে ফেললাম, যেটা বলছিলাম যে আমি মনে করছি এটাই অপ্রেসিভ রাষ্ট্রের প্রকৃতি। হয়তো বা সেটা সত্য নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেন আমার কগনিটিভ এবিলিটি দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, আমি দেখছি যে যেসব দেশে অপারেশন আছে সেই সব দেশে এই ধরনের একটা ল প্রায়শই দেখা যায়। আবার ফ্রিডম অফ স্পিচ থাকার সত্ত্বেও এই ধরনের ল অবশ্যই থাকতে পারে, যেটা আমরা এখন ইউএসএতে দেখছি যে ল নাই কিন্তু এরকম কর্মকাণ্ড থাকতে পারে যে ফ্রিডম অফ স্পিচকে অপ্রেস করার একটা এক্সট্রা লিগাল চেষ্টাও সরকার করতে পারে। সো যেটা বলছিলাম যে গ্রাজ ইনফর্মার কেসের মধ্যে ওয়াইফটা হাজব্যান্ডকে রিপোর্ট করে দেয়। তো এতে হাজব্যান্ডের শাস্তিটা তখন এক্সিকিউট হয় না, এর আগে জার্মানরা পরাজিত হয়, জার্মান বলা উচিত হয়নি, নাৎসিরা পরাজিত হয়। তো নাৎসিরা পরাজিত হওয়ার পর রাদবুর্গের সামনে এই কেসটা আসে যে আপনার এই মহিলা যখন তার হাজব্যান্ডকে রিপোর্ট করেছিলেন, হাজব্যান্ডকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সে সময় তো সে ল অনুযায়ী কাজ করছিলেন। ওই সময় ল এটাই বলছে যে কেউ যদি নাৎসিদের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা চালায় তাহলে আপনি তাকে ধরায় দেন। তো সে তো ওই সময় কোনো নাৎসি আমলে কোনো বেআইনি কাজ করেনি, কিন্তু সে যে কাজটা করেছিল এটা অফকোর্স খুবই ইমোরাল ছিল। কারণ হাজব্যান্ড আর ওয়াইফের আমরা জানি যে মডার্ন সিস্টেমের মধ্যে আমরা দেখি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে একজন আরেকজনের বিরুদ্ধে এবার আপনি সাক্ষী দিতেও বাধ্য করতে পারবেন না। সো একটা সিক্রেট রিলেশনের আপনার বিশ্বাস সে ভঙ্গ করেছিল। তো রাদবুর্গের সামনে প্রশ্ন আসে যে এখন এই মহিলাকে সে শাস্তি দিতে পারবে নাকি, কারণ সে যেই সময় কাজটা করেছিল সেই সময় তো এটা লিগাল কাজ ছিল। এখন কি সে রাদবুর্গের সামনে যদি এই মামলাটা এখন আসে, এই মুহূর্তে কি সে ওই নাৎসি আমলের আইনটাকে একটা বৈধ আইন বলতে পারবে নাকি? তো রাদবুর্গ যে অ্যাগেন পজিটিভিস্ট ছিলেন, সেখান থেকে তিনি সরে এসে বলতেছেন যে যদি একটা ল এতটা ইমোরাল হয় যে আপনি এটা মেনে নিতে পারছেন না, ঠিক আছে, আপনার কনসায়েন্সকে ধাক্কা দিয়ে ফেলে, তাহলে এই ইমমরালিটির কারণে ল তার বৈধতা হারায়। ঠিক আছে, এটা কিন্তু সে কোনো লয়ের রেফারেন্সে বলে না, এমন না যে কনস্টিটিউশনের মধ্যে এটা তাদের লেখা ছিল, বা রাদবুর্গ যে রিজিমে বসে বিচারের কথা চিন্তা করছে সেই রিজিমের মধ্যে এরকম কোনো প্রভিশন ছিল। সেটা সে আইনের প্রকৃতি থেকে এই ধারণাটা সে বের করলো যে যদি একটা আইন এতটা অনৈতিক হয় যেটা আপনার কনসায়েন্সকে ধাক্কা দিয়ে ফেলে, অসহনীয় হয়ে দাঁড়ায়, তখন ওই আইনটা তার বৈধতা হারায়। সো আপনার রাদবুর্গ বলছে তার মানে যে লয়ের সাথে মোরালিটির একটা সম্পর্ক আছে, লয়ের একটা মোরাল স্ট্যান্ডার্ড আছে, যে এই স্ট্যান্ডার্ডের নিচে নামলে ল তার তার বৈধতা হারায় ফেলবে।
সো খুব ইমোরাল ল, গ্রসলি ইমোরাল ল, সেটা লই থাকবে না। তো রাদবুর্কের এই আইডিয়াটাকে আপনার সিমিলার আইডিয়া আমরা ব্ল্যাকস্টোনের লেখার মধ্যে পেয়েছি। ব্ল্যাকস্টোনও বলছে যে কোনো ল এমন এক্সিস্ট করতে পারে না যেটা গডের লকে কনফ্লিক্ট করে, মোরাল লকে কনফ্লিক্ট করে। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম যে আপনার দীর্ঘদিন যাবৎ তাহলে এইরকম একটা বিশ্বাস ছিল যে ল আর মোরালিটির মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, টমাস অ্যাকুইনাসের কথাও এখানে বলতে হবে। টমাস অ্যাকুইনাস উনি একজন ধর্মযাজক ছিলেন। টমাস অ্যাকুইনাস এই ন্যাচারাল ল থিওরিকে অনেক সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি হচ্ছে রিলিজিয়ান এবং রিজন দুই পার্সপেক্টিভ থেকে আলোচনা করছিলেন, যে বলছে যে মানুষের কাজ কি? ভালো কাজ করা। ঠিক আছে, মানুষের জন্য এটাই যৌক্তিক যে সে ভালো কাজ করবে, এবং রাষ্ট্রের জন্য এটা যৌক্তিক যে সে মানুষকে ভালো কাজ করতে দিবে। এখন রাষ্ট্র যদি এমন একটা আইন তৈরি করে ফেলে যেটা মানুষের ভালোর জন্য আইন না, তাহলে সেই আইনের কোনো সে তার পারপাস ফুলফিল করতে পারতেছে না। সেই আইন একটা অযৌক্তিক আইন এবং সেটা একটা অবৈধ আইন এবং তার বৈধতা সে হারায় ফেলছে। ঠিক আছে, সো দীর্ঘদিনের এই যে ডিসকোর্স কয়েকশো বছর যাবৎ চললো, হাজার বছর যাবৎ চললো, এই ডিসকোর্সকে অ্যাট্যাক করছে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যারা মনে করছে ল এর কোনো মোরাল কানেকশন আসলে নাই, ল এর সাথে নৈতিকতার কোনো কানেকশন নাই, ল সিম্পলি ল। ঠিক আছে, এদের মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে দুইজন ছিল ওই সময় ক্লাসিক্যাল আমলে। ক্লাসিক্যাল বলতে এক এক জায়গায় এক এক জিনিস বোঝানো হয়। বাংলাদেশে আপনি কলকাতায় বসে ক্লাসিক্যাল বলবেন, সেটা এক সময়কে বোঝাবে। ঠিক আছে, আবার আপনি হলো ইউরোপে বসে ক্লাসিক্যালকে বলবেন, সেটা আরেক সময়কে বোঝাবে। যেরকম দেখবেন কলকাতার আধুনিক বাংলা গান বলতে আপনার এখনকার যে বাংলা গান হয়তো বা সেটাকে বোঝানো হচ্ছে না, তো আপনার বাংলাদেশে আধুনিক বাংলা গান বলতে আবার আরেক জিনিসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আপনার আধুনিক বাংলা গানের ক্যাসেটের মধ্যে তো আপনি ওই জালালি সেটের গান পাবেন না। ঠিক আছে, সো এক এক সময় এক এক জিনিসকে এক এক টাইমকে এক একটা নাম দেওয়া হয়। সো ক্লাসিক্যাল বলে একটু গ্যাঞ্জামের জিনিস, কিন্তু আমার কাছে যেটা ওই ক্লাসিক্যাল পজিটিভিজমের সময় মনে হচ্ছে সেটা কথা বলছি। সো আপনার দুইটা খুব ইম্পর্টেন্ট চিন্তাবিদ ওই সময় হচ্ছে বেনথাম এবং জন অস্টিন। ঠিক আছে, বেনথামের কাজ তো শুধুমাত্র লয়ের মধ্যে সীমিত না, বেনথাম অনেক ইম্পর্টেন্ট একজন ফিলসফার এবং সে রাষ্ট্রচিন্তার তার যে কন্ট্রিবিউশন সেগুলো নিয়ে তো এখনও বিভিন্ন জায়গায় আলোচনা হয়। আমরা লয়ের মানুষ আলোচনা করব, আবার দেখবেন ফিলসফির মানুষ আলোচনা করছে, পলিটিক্যাল সায়েন্সের মানুষ আলোচনা করছে, বিভিন্ন জায়গায় তার রেলেভেন্স আছে। সো বেনথাম আর অস্টিনের কথা হচ্ছে ল ইজ সিম্পলি ল, ল এর সাথে মোরালিটির কানেকশন করে এখানে একটা গ্যাঞ্জাম লাগবে। এটার কারণ কি দেখেন, বেনথামের মূলত আসলে এই লকে এভাবে চিন্তা করার পিছনে একটা পলিটিক্যাল যুক্তি আছে। সো আপনার ব্ল্যাকস্টোনরা যখন আর্গিউ করতো যে ল আর মোরালিটির সাথে একটা সম্পর্ক আছে, বেনথাম মনে করছে এটা একটা রিস্ক ক্রিয়েট করছে। কিভাবে রিস্ক ক্রিয়েট করছে? বলছে যদি আপনি বলেন যে ল হতে হলে মোরাল হতে হবে, এবং এটা বলতে বলতে আপনি স্ট্যাবলিশ করে ফেলেন যে ল হওয়ার জন্য, বৈধ আইন হওয়ার জন্য নৈতিক আইন হতে হবে, তাহলে আপনি ল আর মোরালিটির কানেকশন তৈরি করে ফেলে দেবেন। তারপরে এক সময় দেখা যাবে যে আপনার যে শাসক সে বলছে যেহেতু এটা ল সেহেতু এটা মোরাল। ঠিক আছে, আগে মোরালিটি দিয়ে আপনি ল যাচাই করতেন, এখন আপনি হচ্ছে ল দিয়ে মোরালিটি যাচাই করবেন। আমি বললাম যে এক্স মোরাল, আপনি বললেন ওয়াই মোরাল, এখন আপনি আপনার পক্ষে একটা আইনি যুক্তি দিয়ে আপনি বলতে পারেন যে আপনার যুক্তিটাই বেটার। ঠিক আছে, সো আমরা এতদিন যাবৎ মোরালিটি থেকে ল পাচ্ছিলাম, সেটা আর্গুমেন্ট ছিল। বেনথাম বললো যে এর মাধ্যমে এটা যদি আপনি স্ট্যাবলিশ করে ফেলতে পারেন যে ল আর মোরালিটির মধ্যে একটা ব্রিজ আছে, তাহলে ব্রিজের যেরকম মোরালিটি থেকে লয়ে আসা যায়, সেরকম হয়তো বা ল থেকেও মোরালিটিতে চলে যাওয়া যাবে। একটা অপ্রেসিভ ল তৈরি করে বললেন যে এটাই মোরাল। ঠিক আছে, সো বেনথাম বলছে যে এই ননসেন্স থেকে আমাদের বাঁচতে হবে, খুব স্ট্রংলি সে অ্যাটাক করছে। ইউটিলিটেরিয়ান ছিলেন বেনথাম, তো সে বলছেন যে এটাই আমাদের জন্য মঙ্গল যে আমরা লকে সিম্পলি ল বলবো।
ঠিক আছে, এটাই আমাদের জন্য মঙ্গল যে আমরা লকে মোরাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করব না, আমরা যদি লকে লিখিত মানুষের তৈরি করা আইন হিসাবেই দেখতে পারি, শুধুমাত্র যেটা মানুষ তৈরি করেছে ওটাকে আমি আইন বলতে পারি, তাহলে আমরা এটাকে ভালো মতন ক্রিটিক করতে পারবো, এটা সমালোচনা তখন ভালো হবে। ঠিক আছে, সো আপনার সে এটাকে বলছে, অন্যরাও এটাকে বলছে ট্যাসিট ল, ঠিক আছে, মানুষের তৈরি করা ল। সো এই মানুষের তৈরি করা আইনগুলোকেই বেনথাম বললো শুধুমাত্র সেগুলোই আইন, এবং বেনথামের পরবর্তীতে যে বেনথামের ছাত্র এটাকে এই আর্গুমেন্টটাকে আসলে আরও সামনে নিয়ে গেল। বেনথামের ছাত্র জন অস্টিন আর্গিউ করছে যে এই যে মোরাল ল, ডিভাইন ল, এগুলা দিজ আর নট ল সিম্পলি অ্যান্ড স্ট্রিক্টলি সো কল্ড। ঠিক আছে, আমরা আইন বলতে কোর্টে যেটাকে নিয়ে আলোচনা করছি, সেই আইন বলতে আমরা যেই জিনিসটাকে বোঝাচ্ছি সেটা আসলে এই মোরাল ল বা ডিভাইন ল না। সে বলছে যে ল সিম্পলি অ্যান্ড স্ট্রিক্টলি সো কল্ড ইজ আ জেনারেল কমান্ড ব্যাকড বাই আ থ্রেট অফ স্যাংশন। ঠিক আছে, সে বলছে যে ল বলতে আমরা সিম্পলি এবং স্ট্রিক্টলি যে জিনিসটাকে বোঝাই সেটা হচ্ছে একটা জেনারেল কমান্ড ব্যাকড বাই আ থ্রেট অফ স্যাংশন। ঠিক আছে, অস্টিনকে নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। আজকের লেকচার এতটুকুই থাকুক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাকে। ভালো থাকবেন সবাই।